উনি হইলো একটা গান্ধী টাইপের একটা মেন্টালিটি বহন করে, একটা দাদা দাদি দাদার মতো, যখন নাতি টাতি নিয়ে একটু খেলতে পছন্দ করে। ওনার সেই যে বিপ্লবী টেম্পারামেন্ট, সেটা তার ভিতরে কোনোদিন গ্রোই করবে না, কারণ হি ইজ নট ম্যান ফর দ্যাট। ওইটা পারবে না সে। প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টের অফিস হোল্ড করবে, when he is discharging as a president, তখন তাকে কোনো মামলায়, ক্রিমিনাল মামলায় তাকে ট্রাই করা যাবে না। সে যখন অফিসের বাইরে থাকবে, তখন তার প্রেসিডেন্সিয়াল পারফরমেন্সের জন্য যে কার্যক্রম, সেইটার জন্য ট্রাই করা যাবে। তার কিন্তু ব্যক্তিগত দায় দায়িত্ব তাকে ট্রাই করা যাবে। পৃথিবীর অনেক প্রেসিডেন্টের এইরকম বিচার হয়েছে। বাংলাদেশে এখন ঘুষ বাইরে গেছে, কারো ঘুষ কমে নাই। আপনি এখন পর্যন্ত যান, পুলিশকে আপনি টাকা দেবেন, পুলিশ টাকা নেবে না, এমন কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না। দেখুন, ওনার তো বিদেশে যাওয়ার কোনো নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল না। যে মামলায়, যেটার প্রবাবল শাস্তি হতে পারে 7 ইয়ার্স অর অ্যাবভ, 7 বছরের বেশি যদি শাস্তি হয়, সেটাকে কগনিজেবল অফেন্স বলে। কগনিজেবল অফেন্সের একটা মামলা ধারাসহ যখন এইটা এফআইআর লজ হয়, এফআইআর যখন রুজু হয়, তখন পুলিশের দায়িত্ব হলো তাকে গ্রেপ্তার করা, অন্য কোনো আদেশের প্রয়োজন নাই। একটি সার্কুলার আসছিল যে কাউকে গ্রেপ্তার করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের অনুমতি প্রয়োজন হবে। সেটা আজকে হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনে ক্লারিফাইড হয়ে গেছে। বাংলাদেশের আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী, কগনিজেবল অফেন্স অথবা কারো নামে মামলা হলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে হবে, কারো অনুমতির প্রয়োজন নাই। তো তাকে গ্রেপ্তার করাই দায়িত্ব ছিল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আইজিপি, পুলিশের। তাহলে গ্রেপ্তার কে করে? গ্রেপ্তার করে আইও। তো আইও গ্রেপ্তার করলো না কেন? কারণ এই ধরনের একজন প্রাক্তন প্রেসিডেন্টকে যদি গ্রেপ্তার করতে হয়, এটা বাংলাদেশের প্র্যাকটিস অনুযায়ী সর্বোচ্চ জায়গার গ্রিন সিগন্যাল দরকার হয়। মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে হেড, চিফ অ্যাডভাইজার, সে এটাকে গ্রেপ্তার করে নির্দেশ দিলেই গ্রেপ্তার হতো। তো গ্রেপ্তার হয় না, এটা একটা নেগলিজেন্স। তো এরপর উনি যখন গেলেন, দেখেন, আমি আরবিতে 21 বছর চাকরি করেছি। আমি যখন এই বিরোধী দলের রাজনীতি করেছি, আমি তেমন একটা বিদেশে যাই না, যাওয়া হয় না। ওই লন্ডন থেকে যে 2009-তে আসছি, আর যাওয়ার প্রয়োজন ফিল করিনি। তো মাঝখানে আমি একবার থাইল্যান্ড যাওয়ার জন্য গেলাম, আমার আটকাই দিল। মানে আমার মতো একজন ছোট মানুষ ট্রাভেল ব্যান্ডে আমি পড়ে গেলাম। পরে যাই হোক, আমার বন্ধু বান্ধব ছিল, তাদের গুড অফিস ব্যবহার করে আমি যেতে পেরেছি। তাও একদিন পরে আমার ফ্লাইট মিস হয়েছে, তারপর দিন গেছি। সো তার মতো প্রেসিডেন্টের মতো একজন লোক যাবে, এটা আপনি নিশ্চিত জানেন যে প্রফেসর ইউনিসের গ্রিন সিগন্যাল ব্যতীত সে যেতে পারে না। ওখানে যে এই যে ফ্লাইট লেফটেন্যান্ট হারুন ভাই যেটা বললো, 16টা এজেন্সি থাকে। একজন মানুষ নিম্ন লেভেলের যুব সংগঠন, ছাত্র সংগঠন গেলে সেটাও কিন্তু এখানে আইডেন্টিফাই করা যায়। প্রেসিডেন্ট তার, প্রাক্তন প্রেসিডেন্ট তার পরিবার সহ যাচ্ছে, সেইখানে এইটা সর্বোচ্চ জায়গার ক্লিয়ারেন্স ছাড়া এটা কখন হতে পারে না। তাহলে এর দায় দায়িত্ব যদি আপনি বর্তান, তাহলে এর দায় দায়িত্ব বর্তাবে প্রফেসর ইউনূসের উপরই, বিকজ হি ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। সো এইটার জবাব তাদের দিতে হবে। এখন হবে কি, যে ওইখানের যে ওই ইমিগ্রেশনের যে এসআই, এদেরকে এখন এসকেপ বোট বানানো হবে। এদের এখন পালের এই রাম ছাগল বানানো হবে, বুঝছেন? তো দুইজনকে সরাবে, দুইজনকে পুস্টিং করবে, এইগুলা। এটা তাদের কোনো দোষ নাই। এই দেশ চলে এইগুলা গেলে। আপনার ওখানে প্রথমেই তাকে ডিবি আইডেন্টিফাই করছে। ডিবি উনি যখন বাসায়, আমার জানা মতে উনি ইসে থাকতেন, নিকেতনে থাকতেন। তো নিকেতন থেকে যখন মুভ করছে, ওখানেই তো ইন্টেলিজেন্স আছে। মুভ করার সাথে সাথে যেদিন টিকিট করেছে, তখন থেকেই তারা জানে। এবং এই শুরু থেকে, অর্থাৎ ওনাকে বাধা দেওয়া তো দূরের কথা, স্টেট স্পন্সরশিপে উনি ওনার প্রোটোকল নিয়ে উনি বিদেশে চলে গেছে। তো আপনি যদি দায়ী করেন, দায়ী করতে হবে তাহলে প্রফেসর ইউনূসকে। তার সেই আজকে আমরা সংবাদ সম্মেলন শুনতেছিলাম একটা ছেলের, হান্নান মাসুদ, তার কোনো গাছ নাই এই যে থামাবে যে প্রফেসর ইউনূস। উনি হইলো একটা গান্ধী টাইপের একটা মেন্টালিটি বহন করে, একটা দাদা দাদি দাদার মতো, যখন নাতি টাতি নিয়ে একটু খেলতে পছন্দ করে। ওনার সেই যে বিপ্লবী টেম্পারামেন্ট, সেটা তার ভিতরে কোনোদিন গ্রোই করবে না, কারণ
হি ইজ নট ম্যান ফর দ্যাট, ওইটা পারবে না সে। তো যার জন্য আজকে এই যে আমি এটা সংবাদ সম্মেলনে শুনলাম, এগুলো তো কারেক্ট যে একটা একটা বল মাছ ধরা হয় নাই, একটা রুই কাতলা ধরা হয় নাই, ধরছে কিছু পুঁটি মাছ। এটা তো আপনার যারা গণহত্যার জন্য দায়ী, যারা বাংলাদেশকে লুটপাট করে শেষ করলো, একজনও ধরা হলো না, একজনও না, ওই পরিবারের একজনও না। আর এই যে হামিদের মতো একটা লোককে প্রেসিডেন্ট বানাইছে, এটা তো বাংলাদেশের জন্য একটা লজ্জা। এই থার্ড ডিভিশন পাওয়া লোকটা সে ঢাকা ইউনিভার্সিটি যেয়ে বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনদিন সুযোগ পাই নাই, কিন্তু উনি প্রেসিডেন্ট হিসেবে গেছে। এরপর উনি যে বললেন আর একটা কনভারসেশনে যে প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে বাংলাদেশে আসছিল, ওই ইন্ডিয়ান নায়িকা, তো তাকে তার বাসায় দাওয়াত দিল, মানে রাষ্ট্রীয় প্রোগ্রামের ভিতর ছিল যে সে বঙ্গভবনও যাবে। তো হামিদ সাহেবের ওয়াইফ ফোন করে পতিত সরকার শেখ হাসিনাকে বলল যে আপনি এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দেন, কারণ হামিদের আবার নিজস্ব ব্যক্তিগত আচরণে কোনো নিয়ন্ত্রণ নাই। তো তিনি ওই প্রোগ্রাম ক্যান্সেল, প্রিয়াঙ্কাকে আর বঙ্গভবনে পাইল না। এরপরে 3-4 দিন পরে একটা কনভোকেশন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ওইখানে যায়া উনি কোথায় শিক্ষামূলক কথা বলবে, সেইখানে উনি বললেন যে প্রিয়াঙ্কা যদি 10 বছর নিচে নামতে পারে, সেই সময় পেপারে নিউজ ছিল যে প্রিয়াঙ্কা প্রেম করে 10 বছর জুনিয়র একটা ছেলের সাথে, তাহলে 20 বছর উপরে উঠতে পারবে, অর্থাৎ ওনার বয়সে যে 20 বছর উপরে, তাহলে ওনার সাথেও প্রেম করতে পারে। মানে লুক এট দা বিহেভিয়ার and speaking in a convocation in ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, সেইখানে সেই বক্তব্য রাখলেন একটা হরম আসলে। এরপরে উনি আপনার যতবার হাসি কাশি এবং সর্দি হয়েছে প্রত্যেকটা উসিলায় বিদেশে চিকিৎসা নিছে, এবং প্রেসিডেন্টের অফিস ছাড়ার আগে উনি 65 জন নিয়ে সিঙ্গাপুরে গেছে চিকিৎসা নামে পিকনিক করতে। উনি ওনার ওইখানে যে হাওরটা, কিশোরগঞ্জের হাওর, সেই পুরো হাওরটা নষ্ট করে দিয়েছে। কিশোরগঞ্জে যে ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রকৃতির যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে নষ্ট করে মাঝখান থেকে উনি একটা রাস্তা বানিয়ে দিয়েছে, এবং যার জন্য ওখানে এখন মৎস্য মৎস্য উৎপাদন কম হয়, ধান পান কম হয়, ইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স হয়েছে। এইরকম একটা থার্ড ক্লাস লোক বাংলাদেশে কি করে প্রেসিডেন্ট হয়? প্রেসিডেন্ট হয় কারণ ওই পতিত সরকার এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যে বাংলাদেশকে ধ্বংস করার যা যা মেকানিজম ছিল, সব সেইগুলো করা হয়েছে আব্দুল হামিদকে দিয়া। এই হামিদ যতবার বিদেশে গেছে জনগণের পয়সায়, উচিত ছিল এই সরকারের ওকে ধরে অ্যারেস্ট করে যে এই টাকাগুলা, জনগণের টাকাগুলা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা, তাহলে আমরা বুঝতাম যে বিপ্লবের একটা চেতনা অন্তত ফুলফিল হয়েছে। এখন আপনি বলেন যে প্রেসিডেন্টকে ট্রাই করা যায় কি যায় না? নিশ্চয়ই প্রেসিডেন্টকে ট্রাই করা যায়। প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টের অফিস হোল্ড করবে, when he is discharging as a president, তখন তাকে কোনো মামলায়, ক্রিমিনাল মামলায় তাকে ট্রাই করা যাবে না। সে যখন অফিসের বাইরে থাকবে, তখন তার প্রেসিডেন্সিয়াল পারফরমেন্সের জন্য যে কার্যক্রম, সেইটার জন্য ট্রাই করা যাবে, তার কিন্তু ব্যক্তিগত দায় দায়িত্ব তাকে ট্রাই করা যাবে। পৃথিবীর অনেক প্রেসিডেন্টের এইরকম বিচার হয়েছে। 3-4টি উদাহরণ দিই। এই যে নেতানিয়াহু আছে, যে বুচার, এই যে ইসরায়েলের বুচার, সে অন্তত 5 বার ট্রায়াল ফেস করছে করাপশনের কারণে, বিং প্রাইম মিনিস্টার। বার্লুস্কোনি নামে একটা ইয়া ছিল, আর একটা চরিত্রহীন একটা প্রধানমন্ত্রী ছিল ইটালি, সে অনেকবার ট্রাই ফেস করছে, মানে এই আদালতে ব্যক্তিগত অপরাধের জন্য আদালতে হাজির হয়েছে আফটার রিটায়ারমেন্ট। দক্ষিণ কোরিয়ায় জেনারেল পার্ক সোহির মেয়ে প্রেসিডেন্ট হয়েছিল, সেই মেয়ে করাপশন করার জন্য তার সেখানে কনভিকশন হয়েছে। সো প্রেসিডেন্ট ক্যানট বি অ্যাবভ ল। তো তার এই সুযোগটা নষ্ট করছে, কারণ স্বৈরাচারীর দোসররাই এখন বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, এবং এই 8 মাসে, প্রায় 9 মাস হয়ে গেছে, স্বৈরাচারী দোসরদের, মাফিয়ার দোসরদের রেসিস্টেন্স গ্রো হয়েছে। তারা এখন আবার সেই বৈষম্য সৃষ্টি হয়, সেই কাজটা পুরোদমে এখন করছে। ওই যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ন্যায্যতা প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কিছু নাই। এখন আপনি যেখানে যান, বাংলাদেশে এখন ঘুষ বাইরে গেছে,
কারো ঘুষ কমে নাই। আপনি এখন পর্যন্ত যান, পুলিশকে আপনি টাকা দেবেন, পুলিশ টাকা নেবে না, এমন কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক বড় ভাই পাখি পালতো, ভালো ভালো পাখি প্রেমী। এই ওই কলাবাগানে ওসি সেইখানে যায় 1 কোটি টাকা ঘুষ চাইছে। এইটা পেপারে আসছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে এইটা পেপার পত্রিকা আসছে বলে ওই ওসি চাকরি গেছে। কিন্তু এরকম হাজার হাজার যে ঘুষ বাণিজ্য হচ্ছে, এইটা কোনোটা আসেও না, কেউ প্রতিবাদও করে না। অর্থাৎ এই যে 2009 থেকে 2024 পর্যন্ত যাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে, এগুলো সবই স্বৈরাচারী দোষর। একটা দোষরকে আজ পর্যন্ত স্মরণ হয় নাই। আজকে এই 9 মাসে অন্তত 40,000 নতুন রিক্রুটমেন্ট করতে পারতো বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার। এইটা করে এই স্বৈরাচারী দোষরগুলোকে ফেজ আউট করা যেত। বাংলাদেশে বেকার সমস্যার পার্সেন্টেজ 13 শিক্ষিত জনগণকে। এই ছেলেরা কি করবে? তারা তো চাকরি পাচ্ছে না, অথচ তাদেরকে সুযোগ ছিল এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এখানে কম হতো। অর্থাৎ জনস্বার্থে কোনো একটি কাজ এই সরকার তেমন করে নাই। আপনি তারা যে বসে রয়েছে, এরকম যদি আপনি কলা গাছও বসায় রাখেন তবুও কিছু ভালো কাজ হবে। তো আমরা এখনো আশা করব যে এই সরকার যদি ফেল করে সেটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে। আমরা আশা করব ইউনূস সরকার যাতে ফেল না করে, তারা যাতে সাকসেসফুল হয় এবং তাদের যে ভুল ত্রুটি, তাদের যে অথর্ব যে অ্যাডভাইজার কমিটি, এর অর্ধেক এখনই মানে তাদেরকে এখনই ছুটি দেওয়া উচিত। ওই নানি খালা এদেরকে নিয়ে তাদের থাকতে পছন্দ করে, এদেরকে সরাই দিয়া যোগ্য দক্ষ এবং সৎ মানুষকে যারা ডেলিভার করতে পারে তাদেরকে এখানে আনা উচিত। এবং 5ই আগস্টের আগে যারা বাংলাদেশে থেকে সাহসের সাথে জনগণের পাশে ছিল, তাদের ভিতর থেকে বাছাই করে ট্যালেন্ট হান্ট করে তারপরে এই সরকার গঠন করা উচিত। ধন্যবাদ।